কথাবার্তা থেকে শুরু করে নগ্ন শরীর প্রদর্শন, বাদ থাকে না কোনো কিছুই। চাইলে দেখা যায় আলো আধারী পরিবেশে গানের তালে তালে স্বল্প বসনাদের নাচও। তবে এসব লাইভ ভিডিও চ্যাটিংয়ে কিনতে হয় ডায়মন্ড, ভিন্স সহ বিভিন্ন নামের ডিজিটাল মুদ্রা। আবার অনলাইনে ফুটবল কিংবা ক্রিকেট খেলায় বাজি ধরতে বহুল ব্যবহৃত হচ্ছে বিটকয়েন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির দাবি, বিগো লাইভ ও অনলাইন জুয়ার মতো ডিজিটাল প্ল্যাটফর্মে ভার্চুয়াল মুদ্রায় প্রতি মাসে দেশ থেকে পাচার হচ্ছে শত কোটি টাকা। ক্রিপ্টোকারেন্সি কোনো আর্থিক প্রতিষ্ঠানের সাহায্য ছাড়াই সরাসরি দুজন ব্যক্তির মধ্যে লেনদেন করা যায়, যা জমা থাকে ডিজিটাল ওয়ালেটে। লেনদেনের তথ্য ব্লকচেন নেটওয়ার্কের মাধ্যমে সুরক্ষিত থাকে। লেনদেনের গতিবিধি অনুসরণ করা যায় না বলে দেশে মাদক, কালোবাজারি ও অর্থ পাচারে ব্যবহৃত হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। যদিও ক্রিপ্টোকারেন্সির বৈধতা নিয়ে সম্প্রতি তৈরি হয় বিতর্ক। সিআইডির এক চিঠির জবাবে ক্রিপ্টোকারেন্সি লেনদেন অপরাধ নয় বলে জানায় বাংলাদেশ ব্যাংক। যদিও বিতর্কের মুখে অবস্থান পাল্টায় কেন্দ্রীয় ব্যাংক। আমাদের ক্রিপ্টোকারেন্সি অ্যালাউ করার জন্য কিন্তু অনেক ক্রাইটেরিয়াগুলো আছে। আমরা ক্রিপ্টোকারেন্সি এখনো অ্যালাউ করিনি, এই জন্য আমরা বিজ্ঞাপনও দিয়ে দিয়েছি। দেশে অবৈধ হলেও উন্নত বিশ্বে ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা দ্রুতই বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে বর্তমান বিশ্বে ভার্চুয়াল মুদ্রার বাজার 2 ট্রিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিটকয়েন। প্রযুক্তিবিদরা বলছেন বিটকয়েন নেটওয়ার্কে সর্বমোট 2 কোটি 10 লাখ পিস বিটকয়েন সাপোর্ট করবে, যার মধ্যে 1 কোটি 87 লাখ ব্যবহৃত হয়ে গেছে। সবশেষ বিটকয়েনটি নেটওয়ার্কে আসবে 2140 সালে। কয়েন মার্কেট ক্যাপের তথ্য অনুযায়ী একটি বিটকয়েনের বিনিময় মূল্য 5 আগস্ট ছিল 37,992 ডলার। বিখ্যাত মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক বিটকয়েনে বিপুল বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। জাপান, সিঙ্গাপুর, আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, মুদ্রা নিয়ন্ত্রক সংস্থা ক্রিপ্টোকারেন্সির লেনদেনকে বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে। ডিজিটাল ইউয়ান চালু করেছে চীন। বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সি এরকম যে মুদ্রাগুলো, এটা আসলে একটা গোল্ড বলতে পারেন, ভার্চুয়াল গোল্ড। এটাও জিডিপিতে ভূমিকা রাখতে পারে। এই মুহূর্তে যদি আমরা এই নিয়ম না মানা বৈধ অবৈধতার মধ্যে ঝুলে থাকি, তাহলে একটা সময় দেখা যাবে যে আমাদের ভাগ্যে কিছু থাকবে না। যারা ইতিমধ্যে বিটকয়েনের ভান্ডার নিয়ে বসে আছে, তারা কিন্তু এটাকে একটা সময় গোল্ডের খনি হিসেবেই এটাকে করবে, ব্রডকাস্ট করবে এবং তারা হিউজ একটা লাভবান হবে, যে জায়গাটা আমরা অবশ্যই পিছিয়ে পড়ব। ক্রিপ্টোকারেন্সির প্রভাব পড়েছে দেশের তথ্য প্রযুক্তি খাতে। বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো কাজের বিনিময়ে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনের অফার দিচ্ছে দেশীয় ফ্রিল্যান্সারদের। আমি একটা হুন্ডাই গাড়ি ডিজাইন করতে যে ওরা আমাদেরকে অফার করছিল যে ক্রিপ্টোকারেন্সি তুমি কি নাও, তা আমি বলছি না আমি ক্রিপ্টোকারেন্সি নেই না। ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটা যদি গভর্নমেন্ট তাড়াতাড়ি সুরাহা করে যে না একটা পরিকাঠামো নিয়ে আসি, আমাদের জন্য কত ভালো, এবং আমরা দেখাচ্ছি এই ক্ষেত্রে কাজের পরিমাণটাও বেশি পেতে পারি। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ক্রিপ্টোকারেন্সিকে একেবারে নাকচ করে না দেওয়ার দাবি তুলেছে সরকারের আইসিটি বিভাগ। 2020 সালের মার্চে প্রণীত ন্যাশনাল ব্লকচেন স্ট্র্যাটেজির কৌশলপত্রে বলা হয়েছে, ব্লকচেন স্টার্টআপে 2013 সাল থেকে 23 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ হয়েছে। এই বিনিয়োগ ভবিষ্যতে আরও বাড়তে পারে। এ খাতে বাংলাদেশি সফটওয়্যার ইন্ডাস্ট্রিগুলোর জন্য ভালো সুযোগ থাকলেও ক্রিপ্টোকারেন্সির ব্যবহার নিষিদ্ধ থাকায় সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। এ অবস্থায় ক্রিপ্টোকারেন্সির ব্যবহার যথাযথ কাঠামোর মধ্যে আনার তাগিদ দিলেন ব্লকচেন স্ট্র্যাটেজি তৈরির সাথে সম্পৃক্ত বেসিস সভাপতি। ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমাদের কাজ করতে হবে, এর কোনো সন্দেহ নেই। আমরা যদি ডিজিটাল সোসাইটিতে পরিণত হতে চাই, ক্যাশলেস সোসাইটিতে পরিণত হতে চাই, ডিজিটাল কারেন্সি আমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে, চালু করতেই হবে। চায়না যেটা রিসেন্টলি করেছে, যে ডিজিটাল ইউয়ান করেছে, তারা সরকার থেকেই একটা ক্রিপ্টোকারেন্সি তারা তৈরি করেছে। আমার মনে হয় আমাদের সেই পথে হাঁটা উচিত। ক্রিপ্টোকারেন্সির বৈধতা নিয়ে তাড়াহুড়ো করার পক্ষে নন অর্থনীতিবিদরা। উন্নত দেশগুলো বা অন্যান্য দেশগুলো যদি এই ধরনের ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে যদি সংযুক্ত হয়, তাহলে কিন্তু গ্লোবাল ওয়ার্ল্ডের পার্ট হিসাবে একসময় হয়তো আমাদের একটু এই ব্যাপারেও নিশ্চয়ই চিন্তা করবে। তবে এর জন্য যে প্রস্তুতি দরকার, এর জন্য যে হোমওয়ার্ক দরকার, এর জন্য যে সতর্কতা দরকার, সে বিষয়গুলো ডেফিনেটলি আমাদের থাকতে হবে। তবে বিশ্বে ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, তাতে ভার্চুয়াল মুদ্রাকে অস্বীকার করার উপায় নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময়ের ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিস্টকে। সঙ্গে আছি আমি শুভ খান।
অনুষ্ঠানের শুরুতে প্রচারিত প্রতিবেদনটি দেখে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের আলোচনার বিষয় দেশে ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ কি। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সালাউদ্দিন সেলিম, এছাড়া অনলাইনে যুক্ত আছেন উন্নয়ন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ এবং বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শুরুতেই আমরা যেতে চাই তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সালাউদ্দিন সেলিম আপনার কাছে। আপনি এই প্রতিবেদনটি নিশ্চয় দেখলেন। ক্রিপ্টোকারেন্সি নিয়ে দেশে নানা ধরনের আলোচনা বিতর্ক হচ্ছে, বিশেষ করে সিআইডি এবং বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক যে ঘটনা সেটিতে বিতর্কে আরও নতুন মাত্রা পেয়েছে। তো আপনার কাছে জানতে চাই যে ক্রিপ্টোকারেন্সির আসলে ভবিষ্যৎ কি বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায়? আচ্ছা, প্রথমত ক্রিপ্টোকারেন্সি বলতে আমরা বুঝি আসলে এটা পয়েন্ট টু পয়েন্ট লেনদেন সিস্টেম, যেটা দুই পাশে আসলে এনক্রিপ্টেড থাকে, যেটাকে ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে আসলে এটাকে এনক্রিপ্টেড করা হয়, যে কারণে এটাকে ক্রিপ্টোকারেন্সি বলা হয়। আর এটা হচ্ছে যে প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সির মালিক এক একটা ব্লক, এবং ক্রিপ্টোকারেন্সি সবার মাঝে যে একটা কমিউনিকেশন সিস্টেম, লেনদেনের যে একটা ফ্লো তৈরি হয় সেটাকে চেইন আকারে গঠন করা হয়, যে কারণে এটাকে বলা হয় ব্লক চেইন। তো এটা এমন একটা মুদ্রা যেটা আসলে ওপেন সোর্স মুদ্রা বলি, যেটার উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নেই, এবং এটাকে বলে ডিসেন্ট্রালাইজ। এবং ডিসেন্ট্রালাইজ যে মুদ্রাকে নিয়ন্ত্রণ করা যায় না সেটা আবার কেমন মুদ্রা? এটা হচ্ছে যে আমাদের আসলে নীতি নির্ধারকদের চিন্তা, যেটাকে আমরা আসলে নিয়ন্ত্রণই করতে পারছি না, এটা আসলে কেমন মুদ্রা। কিন্তু এটাকে আসলে গভীরে যেতে হবে, আসলে এটা নিয়ন্ত্রণহীন মুদ্রা নাকি এটা আসলে দেশের অর্থনীতিতে কতটা ভূমিকা রাখতে পারে। তো আজ যদি বাংলাদেশে একটা স্বর্ণের খনি আবিষ্কার হয় কিংবা একটি স্বর্ণের খনির সন্ধান পাওয়া যায়, তাহলে সেটা কি হতে পারে? সেটা দেশের অর্থনীতিতে একটা ব্যাপক ভূমিকা রাখতে পারে। তো ঠিক এই ক্রিপ্টোকারেন্সিটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের জন্য একটা এক্সট্রা মানি। এটাকে আমরা বলতে পারি ডিজিটাল গোল্ড অথবা ভার্চুয়াল গোল্ড। এটা ভার্চুয়াল গোল্ডের একটা খনি। এই খনিটাকেই এখন কেউ কেউ এটাকে ভান্ডার হিসেবে তাদের ভান্ডারে এটা জমা করছে, এবং এইটাকে একটা সময় ক্যাশ করবে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা পিছিয়ে পড়তেছি। তো এটা যদি আমরা আমাদের ভান্ডারে এখনই না রাখি, কিন্তু এটা কিন্তু আমরা অনেক পিছনে পড়ে যাচ্ছি। আর তারপরে হচ্ছে যে আসলে এই ক্রিপ্টোকারেন্সিটা কিভাবে আসলে ক্যাশ হচ্ছে, কিভাবে এটা আবার মানুষ এটাকে অর্জন করতেছে। এটা হচ্ছে যে বিভিন্ন কাজের বিনিময়ে অথবা কোনো কিছু পণ্য বিক্রি, আমদানি রপ্তানির মাধ্যমে আসলে ক্রিপ্টোকারেন্সিগুলো কেউ কেউ আর্ন করতেছে। এবং বর্তমানে সবচেয়ে বড় এই ক্রিপ্টোকারেন্সি উপার্জনের মাধ্যম হচ্ছে যে ভার্চুয়াল লেনদেন, ভার্চুয়াল কাজ, যেমন মেধাসত্ত্বর কাজগুলো কিংবা ফ্রিল্যান্স ওপেন সোর্স কাজগুলোর ক্ষেত্রে এখন সবাই ক্রিপ্টোকারেন্সির অফার করতেছে। তো এই কারেন্সি আমরা আস্তে আস্তে যদি এখনই আমাদের ভান্ডারে না জমা করি, তাহলে কিন্তু এই কাজগুলো আমরা একটা সময় কাজ থেকে পিছিয়ে পড়বো। কারণ মোস্ট অফ এটা বলা যায় আসলে মেধাবীদের কারেন্সি আপনি বলতে পারেন, যেখানে এলন মাস্ক স্বয়ং নিজে এটাতে ইনভেস্ট করছে। তো একটা ওপেন সোর্স কিংবা বড় ধরনের কাজ করতে গেলে এখন সবাই এই ক্রিপ্টোকারেন্সি অফার করতেছে। তো এই ক্রিপ্টোকারেন্সি কিন্তু একটা শেষ আছে, যেমন 21 মিলিয়ন হচ্ছে এর সর্বশেষ আমরা বিটকয়েন সর্বোচ্চ জনপ্রিয় যে ক্রিপ্টোকারেন্সিটা। তো একটা সময় অলরেডি 18.7 মিলিয়ন অলরেডি কিন্তু এটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। হাতে বাকিটুকু আছে, এইটা যদি এখনই আমরা এটাকে এখন রপ্ত না করি, তাহলে এই গোল্ড ভান্ডার থেকে আমরা আসলে পিছিয়ে পড়ব। এবং এই গোল্ড আমরা যদি আমাদের যে কাজের যে আমাদের গত 2 থেকে 3 বছর আপনি চিন্তা করেন যে আমাদের দেশে ফ্রিল্যান্স এবং ওপেন সোর্সে বিদেশ থেকে কত পরিমাণ মুদ্রা বাংলাদেশে আসছে, এটা কিন্তু হিউজ। এবং এই মুদ্রাটা যদি আপনি একটা সময় বিটকয়েনের মাধ্যমে আনতে পারেন অথবা এই ধরনের ক্রিপ্টোকারেন্সির মধ্যে আনতে পারেন, তো তখন কি হবে? আপনার একটা ভার্চুয়াল একটা মানের একটা ভান্ডার তৈরি হবে। এবং এই ভার্চুয়াল মুদ্রাটাকেই আপনি যখন এটাকে ক্যাশে পরিণত করবেন, সেটা কিন্তু একটা বাংলাদেশের জিডিপিতেও একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। তাই আমি মনে করি এটা মেধাবীদের একটা মুদ্রা, এটা ভবিষ্যতের একটা স্বর্ণের ভান্ডার, এটা একটা ডিজিটাল গোল্ড ভান্ডার। তো এই স্বর্ণের খনিটাকে এখনই আসলে উদ্যোগ নেওয়া দরকার। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা একটু যেতে চাই বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির আপনার কাছে। আমরা তো ফ্রিল্যান্সারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে হুন্ডাই, মার্সিডিজের মতো যে বড় বড় প্রতিষ্ঠান যারা বাংলাদেশ থেকে 3D গাড়ির নকশা করেন, তারা ইতিমধ্যেই ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনের জন্য অফার করছেন আমাদের দেশের ফ্রিল্যান্সারদের, এবং ফ্রিল্যান্সাররাও বলছেন যে গোপনে কিন্তু এখনও এগুলো লেনদেন দেশে হচ্ছে। তো আবার বলছেন যে যদি আমরা এটাকে একটা পরিকাঠামোর মধ্যে না নিয়ে আসি, তাহলে ফ্রিল্যান্সাররা বড় বড় যেসব জায়ান্ট প্রতিষ্ঠান রয়েছেন তাদের কাজ হারানোর শঙ্কায় রয়েছেন। তো আপনার কাছে জানতে চাই যে আসলে
কি করণীয়? গাড়ির কোম্পানি কেন, আপনার মাইক্রোসফট, ডিশ, অ্যাপল এই ধরনের বড় বড় কোম্পানিও কিন্তু তারা কিন্তু বিটকয়েন নিয়ে লেনদেন করে এবং তারা এই বিটকয়েন দিয়ে কিন্তু পেমেন্টও করে, পেমেন্ট গ্রহণও করে। সো এই জিনিসটা আমাদের মনে হয় একটা পজিটিভ অ্যাটিটিউড নেওয়া উচিত। কিন্তু আমার যেটা মানে সন্দেহ হয় সেটা হচ্ছে যে আমাদের সরকার বা আমাদের যে রেগুলেটরি বডি বাংলাদেশ ব্যাংক, তারা একটু ভয় পাচ্ছে যে বিকজ তাদের কোনো কন্ট্রোল থাকবে না যদি এটাকে রেকগনাইজ করা হয়। যেটা আপনারা প্রতিবেদনও দেখেছেন, আমরা সবাই দেখলাম যে এখানে মাঝখানে কোনো ব্যাংকের সাহায্য কিন্তু নিতে হচ্ছে না, এটা কিন্তু পিয়ার টু পিয়ার, পার্সন টু পার্সন কিন্তু ট্রানজাকশনটা হয়ে যাচ্ছে। আরেকটা কারণে ভয় পায় সেটা হচ্ছে যে আমাদের এই যেহেতু ফরেন কারেন্সি রেগুলেশন নিয়ে কিন্তু এখনো আমাদের বাংলাদেশ কিন্তু অনেক স্ট্রিক্ট রুলস রেগুলেশনস কিন্তু আছে। যেমন আপনি গ্রহণ করতে পারেন ফরেন কারেন্সি যত ইচ্ছে, কিন্তু আপনি দেশ থেকে পাঠাতে গেলে কিন্তু নানা ধরনের রেস্ট্রিকশনস আছে। তো বিটকয়েন যখন আপনি এখানে বা যে কোনো অন্য ক্রিপ্টোকারেন্সি যখন আপনি রেকগনাইজ করবেন, তখন কিন্তু এই লেনদেনটা খুব মানে ইজি হয়ে যাবে। তো দেশের টাকা বাইরে চলে যাবে এই ধরনের একটা শঙ্কা আমাদের সরকারের মধ্যে কাজ করে। কিন্তু আমার মনে হয় এইগুলো থেকে বেরিয়ে আসা দরকার। এবং আমি এর আগেও যেটা বলেছি যে আমাদের নিজস্ব যদি একটা ডিজিটাল কারেন্সি থাকে, যেটা চায়না করেছে, আমরা সবাই জানি যে ডিজিটাল ইউয়ান করেছে, একই রকম ভাবে যদি আমরা ডিজিটাল টাকা করতে পারি যেটা আমাদের বাংলাদেশের সরকার রেকগনাইজড একটা ক্রিপ্টোকারেন্সি, তাহলে কিন্তু সরকারের কন্ট্রোলও থাকলো, কিন্তু আমরা কিন্তু গ্লোবাল লেনদেনও সেখানে করতে পারবো। আমরা যেতে চাই অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আবু ইউসুফ স্যার আপনার কাছে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সালাউদ্দিন সেলিম বললেন যে এই যে ক্রিপ্টোকারেন্সি এটি একটি ভার্চুয়াল গোল্ড, এটি দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তো আপনি কি এই বক্তব্যের সাথে একমত কিনা? যদি একমত হন তাহলে সরকারকে এখনই ভাবা উচিত কিনা এ বিষয়ে কি পরিকাঠামো আনার ক্ষেত্রে? উন্নত বিশ্বগুলো, যেটা আলমাস সাহেবও বলেছেন যে তারা যদিও এখনো ওইভাবে লিগ্যাল স্ট্যাটাসটা দেয়নি, তারপরেও কিন্তু এই যে ভার্চুয়াল মুদ্রা, এটাতে কিন্তু আসলে লেনদেন হচ্ছে। তো আমি মনে করি যদি এই ধরনের ট্রানজাকশনে আমাদের অর্থনীতি, পার্টিকুলারলি যাদেরকে বলা হচ্ছে মেধাবী, যারা অনলাইনে বা আউটসোর্সিং করছেন, তারা যদি এইখান থেকে বেনিফিটেড হয়, আমাদের দেশ যদি বেনিফিটেড হয়, তাহলে আমি মনে করি যে এটি আমাদের আসলে চিন্তার খোরাক। আমাদেরকে আসলে চিন্তা করতে হবে যে কিভাবে চিন্তা করতে হবে। আমাদের দেশেও কিন্তু বিশেষজ্ঞ আছে, আলমাস ভাইদের মতো বা অন্যান্য তথ্য প্রযুক্তিবিদরা আছেন, তাদেরকে বুয়েট আছে, তাদেরকে সম্পৃক্ত করে এই বিষয়টা থেকে কিভাবে আমরা লাভবান হতে পারি, আমরা যাতে বহির্বিশ্ব থেকে ছিটকে না যাই। অর্থাৎ নতুন নতুন এগুলো কিন্তু আসবেই এই গ্লোবাল ওয়ার্ল্ডে, কম্পিটিটিভ ওয়ার্ল্ডে। যখন যে সুবিধাটা আছে এই ক্রিপ্টোকারেন্সির মতো বেনিফিট যদি আমরা এর লেনদেনে যদি আমরা দেখতে পাই যে না আমাদের এখানে বেনিফিট আছে বা অন্যান্য দেশ বেনিফিটেড হচ্ছে কিন্তু আমরা বেনিফিটটা নিতে পারছি না, তাহলে এর জন্য যে সমস্ত প্রস্তুতিগুলো দরকার, আমি মনে করি সেন্ট্রাল ব্যাংক একটা উদ্যোগ নেওয়া উচিত। যারা তথ্য প্রযুক্তিবিদ আছেন বা অন্যান্য যারা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ আছেন, তাদের সমন্বয়ে একটা হোমওয়ার্ক করে আমি মনে করি এর সাথে সম্পৃক্ত হওয়া উচিত। আপনার কাছে আবারও পরে আসবো, আমরা আবার একটু যেতে চাই তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সালাউদ্দিন সেলিম আপনার কাছে। আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটা নেতিবাচক ধারণা আছে যে এটি মাধ্যমে আসলে টাকা পাচার হচ্ছে বা অন্যান্য অপকর্ম হচ্ছে, এবং বাংলাদেশ ব্যাংক বলছে যে এটা আসলে নিয়ন্ত্রণহীন। তো আপনার কাছে কি মনে হয় এটা কি নিয়ন্ত্রণে আনা সম্ভব কিনা? হ্যাঁ, আমাদেরকে তার আগে জানতে হবে আসলে এই ক্রিপ্টোকারেন্সি সিস্টেমটা কিভাবে লেনদেন হয়, সেটার উপর ডিপেন্ড করতেছে। যে ক্রিপ্টোকারেন্সি না কখনো কখনো কিন্তু কোনো না কোনো কারণে এটাকে ক্যাশ করা লাগতেছে, তখন ক্যাশ করার জন্য কি করছে, মানি এক্সচেঞ্জার এরকম বিভিন্ন এজেন্ট আছে, তাদের মাধ্যমে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি থেকে এটাকে আবার টাকায় রূপান্তর করা হচ্ছে। তো এখন এই টাকাটা এখন কি হচ্ছে, বিভিন্নভাবে গোপনে হচ্ছে, দেশের বাইরে থেকে করে আনা হচ্ছে, সেখান থেকে হুন্ডির মাধ্যমে টাকা দেশে আসছে, অথবা দেশে গোপনে কেউ কেউ এটাকে কনভার্ট করতেছে। এইটাকে যদি বৈধতা দেওয়া হয় এবং এইটাই যদি সেন্ট্রাল ব্যাংক চিন্তা করে যে না আমরা নিজস্ব মাইনার সিস্টেম ব্যবহার করব, যেখানে এই ক্রিপ্টোকারেন্সিটাকে ডিক্রিপ্ট করে এটাকে কারেন্সিতে কনভার্ট করতে পারবে, তখন কিন্তু এটাও কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে। এখন যদি এটাকে বলি যে এটা নিয়ন্ত্রণহীন, এটাকে বৈধতা দেওয়া যাবে না, তাহলে কিন্তু গোপনে এই লেনদেন চলতেই থাকবে। তাই এটাকে বৈধতা দেওয়ার মাধ্যমে এটাকে একটা সেন্ট্রাল সিস্টেমে কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণে আনা সম্ভব, যেটা কারেন্সি কনভার্টিং সিস্টেম আমরা বলে থাকি। পাশাপাশি বারবারই বলা হচ্ছে যে এটার মাধ্যমে প্রচুর টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এখানে একটা ছোট্ট ভুল ধারণা আমি বলবো, কারণ এই ভার্চুয়াল মুদ্রার ক্ষেত্রে আসলে পাচার হওয়ার কিছু নেই, কারণ এটা সারা ওয়ার্ল্ড ব্যাপী আমার যে ক্রিপ্টোকারেন্সি আমার ভান্ডারে যেটা থাকবে
সেটা সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আমি এটাকে ক্যাশ করতে পারি। এটা বাংলাদেশ হোক, সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়, এটা আমার নিজস্ব সম্পদ, এটা আমার এটার মালিক। পাশাপাশি এই ভার্চুয়াল ওয়ার্ল্ড এবং ভার্চুয়াল ক্যাশ, সারা এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের ক্ষেত্রে গ্লোবালাইজেশনের যুগ, এই গ্লোবাল যুগে আসলে এখানে এই মুদ্রা পাচারের কোনো বড় কোনো ইফেক্ট আমি দেখি না। একটা অবৈধ কাজের জন্য একটা মুদ্রা অবৈধ হতে পারে না, তো সেটা অবৈধ কাজ নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের রেগুলেটরি কমিশন রয়েছে, বাংলাদেশের সাইবার ক্রাইম ডিভিশন রয়েছে। এটা যদি জুয়া বন্ধ করতে হয় তাহলে জুয়া বন্ধ করেন, কিন্তু একটা মুদ্রাকে কেন আপনি অবৈধ ঘোষণা করবেন? নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে সেন্ট্রাল ব্যাংকের একটা নিজস্ব মাইনার সিস্টেম এবং একটা নীতিমালা থাকা উচিত, এবং এটাকে নীতিমালাকে এমনভাবে আনা উচিত যেন বাংলাদেশে কতজন বিটকয়েন কিংবা কতজন ক্রিপ্টোকারেন্সির মালিক রয়েছে সেটাও কিন্তু, তারাও কিন্তু তখন আমাদের একটা অ্যাসেটে পরিণত হবে। পাশাপাশি এটার এক্সচেঞ্জ সিস্টেমটাও একটা বৈধতা দেওয়া দরকার। তখন ওই এক্সচেঞ্জ সিস্টেমটাকে যারা এক্সচেঞ্জ করবে, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ করে এটাকে টাকায় পরিণত করবে, তারাও তখন বাংলাদেশের নিয়ন্ত্রণে কিংবা বাংলাদেশের নিয়ন্ত্রণে হিসেবে তারা কাজ করবে। তখন কিন্তু পুরো হিসাবটাই আসলে থাকবে। সারা ওয়ার্ল্ড যখন ভার্চুয়ালি চলে আসবে, তখন ভার্চুয়ালি আমাদেরকে লেনদেনটা করতে হবে। তখন আমাদের ভান্ডার যদি শূন্য থাকে, তখন কারোর কাছ থেকে ধার নিয়ে আমাদেরকে সেটা ইনভেস্ট করতে হবে, এবং সেই ক্ষেত্রে ধার নেওয়া মানে হচ্ছে সেখানে কয়েকশো গুণ আমাদেরকে ইনভেস্টের পরিমাণ বেড়ে যাবে, যেটা যদি আমরা এখনই উদ্যোগ নিই তাহলে সেই সুবিধাটা আমরা এখন থেকে পাওয়া শুরু করব। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু যেতে চাই সৈয়দ আলমাস কবির আপনার কাছে, যে আপনি ব্লকচেন, ন্যাশনাল ব্লকচেন স্ট্র্যাটেজি প্রণয়নের সাথে সম্পৃক্ত ছিলেন। তো যে কৌশলপত্রে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেটি বাস্তবায়নে আসলে কতটা কাজ করছে আইসিটি বিভাগে? বাংলাদেশ ব্যাংকের সাথে কোনো যোগাযোগ তাদের হয়েছে কিনা? বাংলাদেশ ব্যাংক তো এরকম যোগাযোগের কোনো বিষয়ে তথ্য দিতে পারেননি মুখপাত্র। তো আপনি আপনার কাছে জানতে চাই যে এটি কি আসলে কাগজে কলমে আছে নাকি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে, সুনির্দিষ্টভাবে আপনার কাছে জানতে চাই সৈয়দ আলমাস কবির। এখন পর্যন্ত সেরকম কোনো প্রগ্রেস হয়নি। তার প্রধান কারণ হচ্ছে যে এই স্ট্র্যাটেজি পেপারটা কিন্তু পাবলিশ করা হয়েছে গত বছরের মার্চ মাসে, এবং আপনারা জানেন যে আমরা মার্চের শেষ থেকেই কিন্তু কোভিড এর কারণে লকডাউনে চলে গেলাম। তারপর তো গত 1-1.5 বছর ধরে আমরা এরকম একটা পরিস্থিতির মধ্যেই আছি। আমরা মোটামুটি একটু ফায়ার ফাইটিং করছি, এখন বিভিন্ন অন্যান্য ইস্যুস আছে। সো সেই কারণেই আমার যতদূর মনে হয় যে সেই কারণেই এটা আর এগোয়নি। এখন পর্যন্ত কোনো রকমের মিটিং বা স্টেক হোল্ডার মিটিং বা বাংলাদেশ ব্যাংকের সাথে কোনো মিটিং এ ব্যাপারে হয়নি। তবে একই সাথে বলে রাখি যে আমাদের দেশে কিন্তু ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করার মতো যে এখন পর্যন্ত সেই ধরনের একটা এক্সপার্ট পুল, মানে ব্লক চেনে এক্সপার্ট পুল এখনো তৈরি হয়নি। এবং আমি মনে করি যে এটাও একটা বড় কারণ, যেই কারণে সরকার হয়তো বা সেন্ট্রাল ব্যাংক হয়তো এটা নিয়ে এখনো কাজ করতে ভয় পাচ্ছে, বিকজ তারা ঠিক ভালোভাবে এই ব্লক চেন বা ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে তাদের আইডিয়াটা নেই। যেহেতু জ্ঞানের অভাব আছে এখন পর্যন্ত, সেই জন্য তারা এখনো এটাকে একটু মানে বলতে পারেন যে ব্যান করে রেখেছে, ইলিগাল করে রেখেছে। কিন্তু অনেক দেশই কিন্তু এটাকে ইলিগাল করে, এবং অনেক দেশ, যেটা উন্নত দেশ পশ্চিমা দেশগুলো, তারা যেটা আমি আগে বললাম যে তারা এটাকে লিগালও বলছে না, ইলিগালও বলছে না, এটা একটা গ্রে এরিয়া। এবং কিছু কিছু দেশ, যেমন মনে করেন জার্মানির মতো দেশ, তারা কিন্তু এটার উপরে ট্যাক্সেশনও বসানো হয়েছে, এবং যদিও সেই ট্যাক্সেশনের রুল আলাদা এবং রেট আলাদা। বিকজ সবচেয়ে মানে যেটা বড় সমস্যা, যেই কারণে সব পৃথিবীর বেশিরভাগ দেশগুলি এটা নিয়ে একটু চিন্তায় আছে, সেটা হচ্ছে যে এটা খুব ভলাটাইল। আপনার এটা যে এটা মানে প্রাইস এক্সচেঞ্জ রেট, কখনো এটা এখন মনে করেন 32,000 টাকা, কখনো 60,000 টাকা, কখনো 40,000 টাকা। সো এই যে ভলাটিলিটি, এটা কন্ট্রোল করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। এবং আমি মনে করি, আবারও বারবার করে আমি বলছি, যে আমাদের নিজস্ব যদি আমরা টাকা অথবা ডিজিটাল টাকা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু সরকারের সেই কন্ট্রোলটা থাকবে, এবং আমাদের কিন্তু এ পথে হাঁটতেই হবে। জনাব আলমাস কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যেতে চাই ইউসুফ স্যার আপনার কাছে, যে চীন ডিজিটাল ইউয়ান চালু করেছে, ভারতও পরিকল্পনা নিচ্ছে। এই অবস্থায় আমরা পাশের দেশ হিসেবে বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ আছি। বিষয়টা থেকে আমরা আসলে অপরিপক্কতার পরিচয় দিচ্ছি কিনা? অবশ্যই প্রত্যেকটা জিনিসকেই রেগুলেট করা সম্ভব। সরকার যদি চায়, প্রত্যেকটা জিনিসকে আপনি রেগুলেশনের মধ্যে নিয়ে আসতে পারবেন, রেকর্ডের মধ্যে নিয়ে আসতে পারবেন। এখন যেমন আপনার মানি এক্সচেঞ্জের যে হাউস গুলো আছে, সেটা কি কন্ট্রোলে আছে না? ঠিক এরকম ভার্চুয়াল মুদ্রার ক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে কিন্তু রেজিস্ট্রেশন দিয়ে তাকে কিন্তু যখন আপনি ক্যাশ করার দরকার হবে, তখন কিন্তু আপনি সেটি করতে পারবেন। তা আমার কাছে মনে হয় না যে এটি খুব একটা অসম্ভব কিছু, এবং এর
যেহেতু একটা বেনিফিট আমরা দেখতে পাচ্ছি লিটারেচারে বা অন্যান্য দেশ তার বেনিফিটটা নিচ্ছে, সুতরাং এই জায়গা থেকে আমরা ঠিক এটাকে দূরে না থেকে কিভাবে এখানে সম্পৃক্ত হওয়া যায় এবং সবাইকে নিয়েই আমি মনে করি এটা নিয়ে একটা কমিটি টাস্ক ফোর্স করে দেওয়া যেতে পারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৈয়দ আলমাস কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সালাউদ্দিন সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী শনিবার একই সময়ে হাজির হবে বিস্টক নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সঙ্গে থাকুন সময়।